রানা রায়চৌধুরীর ছদ্মবেশ অবশেষে ধরা পড়ে গেল পেখমের কাছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম তো বব রয়ের অফিসে চলে আসে। বব রয়ের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে তখন বলে, পেখম ম্যাডাম আপনার কাছেই তো গিয়েছিলাম কাজের অফার নিয়ে, আপনি তো তখন না বলে দিলেন। আপনি যে এসেছেন, আপনি কি কাজটায় জয়েন করবেন ম্যাডাম? আর তখন পেখম বলে, দেখা যাক, আমি আগে স্যারের সাথে কথা বলতে চাই। এর মধ্যেই বব রয়ের সামনে চলে এসেছে পেখম আর বলে, আসতে পারি? আর তখনই পেখমকে আসার অনুমতি দেয় বব রয় ওরফে রানা রায়চৌধুরী। আর তখন পেখম বসতে না বসতেই টেবিল থেকে একটা জিনিস নিচে ফেলে দেয়, হাত দিয়ে পড়ে গেছে। আর ঠিক তখন পেখমও তুলতে গিয়েছিল, বব রয়ও তুলতে গিয়েছিল। আর বব রয় তুলতে গিয়ে যেটা স্বভাব ছিল রানা রায়চৌধুরীর, মেয়েদের দেখলেই টাচ করা, ঠিক বাজেভাবেই টাচ করেছিল পেখমের হাতটা। পেখমের একটু হলেও অস্বস্তি লেগেছিল, কিন্তু তখনও পেখম বুঝতে পারিনি এই বব রয় আসলে কে। এর মধ্যেই পেখম বলে, আপনি আমাকে কাজের জন্য অফার করেছিলেন, কিন্তু সেই সময় পরিস্থিতিটা অনেক বেশি জটিল ছিল, তাই আমি কাজটা করার জন্য রাজি ছিলাম না। কিন্তু এখন আমি কাজটা করতে চাই, আপনি যদি আমাকে রাখেন তাহলে খুব ভালো হবে। আর তখনই বলতে থাকে, হ্যাঁ, না রাখার কি আছে, আপনি চাইলে আজকে থেকেই জয়েন করতে পারেন। রানা রায়চৌধুরীর এই প্রস্তাবে তো খুব খুশি হয় পেখম আর বলে, আমি খুব সাধারণ একটা মেয়ে, খুব সহজভাবে কথা বলতেই ভালোবাসি। আপনি নিশ্চয়ই আমার হাজব্যান্ডের কেসটা সম্পর্কে জানেন, যেহেতু আপনারা একটা নিউজ পেপার চালান। আমার হাজব্যান্ডের নাম আবির রয়। আর এটা শোনার পরেই তখনই বব রয় মনে মনে ভাবে, কেসটা কেমন যেন একটু লাগছে, একটু অন্য রকমের হয়ে যাচ্ছে সব কিছু। আর পেখমই বা কেন এখন জয়েন করতে চাইছে, বেশ ইন্টারেস্টিং লাগছে। এরপরেই পেখম বলে, আপনি বুঝতে পেরেছেন তো আপনাকে আমি কি বলতে চাইছি? আসলে আমি আমার হাজব্যান্ডের কেসটা নিয়েই একটু তদন্ত করতে চাই, এমনকি এই খবরটা আমি দেখাতেও চাই মানুষজনকে। আপনি অনুমতি দেবেন তো? তখনই বব রয় বলে, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন দেব না, অবশ্যই দেব, আপনার যাই ইচ্ছা আপনি তাই করতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আপনি তাহলে কবে থেকে জয়েন করছেন? পেখম বলে, আজ নয়, আমি কাল থেকে জয়েন করব। আর তখনই বব রয় বলে, বাহ, ঠিক আছে, কংগ্রাচুলেশনস, ওয়েলকাম আমাদের কোম্পানিতে। আর তারপরে হাত বাড়িয়ে দেয়। আর যখনই পেখম হাত মেলাতে চায় তখনই বব রয় আবারও হাতের মধ্যে হাত রেখে কেমন একটা অসভ্যতামি করতে থাকে, যেটা পেখমের একদম ভালো লাগে না। পেখম বুঝতে পারে এই লোকটার ক্যারেক্টার ঢিলা আছে, কিন্তু পেখম ভাবে, আমাকে এখানে পড়ে থাকতেই হবে, কিন্তু এবার থেকে আমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে, বব রয়ের উপর নজর রাখতে হবে আর নিজের সম্মানটাও বাঁচাতে হবে। সমীরণ বাবুর সাথে বব রয়ের কী সম্পর্ক, আবিরের কেসে বব রয় কীভাবে জড়িত আছে, সবটা আমাকে জানতেই হবে। এর মধ্যেই হঠাৎ করেই পেখমের শরীরটা খারাপ লাগতে থাকে, কারণ পেখমের মনে হয় এই স্পর্শগুলো তার চেনা, তার জানা এই স্পর্শগুলো, কেউ কোথাও তাকে এইভাবে ঠিক স্পর্শ করেছিল। আর মনে পড়ে যায় রানা রায়চৌধুরীর কথা। আর রানা রায়চৌধুরী যে জেল থেকে পালিয়েছিল সেটাও তো খুব ভালো মতন জানে পেখম, আর সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করতে থাকে আর বলে, না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এরপর পেখমের শরীর খারাপ লাগছে, তখনই আশেপাশে অনেকজন লোক এসে বলে যে, ম্যাডাম আপনার কি শরীর খারাপ লাগছে? একজন মহিলা এসে বলে, আপনি তো ঘামছেন ক্রমশ। পেখম বলে, না দিদি, আমি একদম ঠিক আছি। চোখে মুখে ভালো করে জল ছিটিয়ে নেয় আর তারপরেই ফোন করছে অভিতাজবাবুকে আর বলে, কিছু বলবেন, কিছু খবর আছে? তখন অভিবাবু বলে, খবর তো আছেই, আজকেই আমরা ফোর্স নিয়ে সমীরণ বাবুর অফিসে যাচ্ছি তদন্ত করতে, আপনিও চলে আসুন। পেখম বলে, ঠিক আছে। এরপর অভি কনস্টেবলদেরকে নিয়ে গেছে আর অফিসটা তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। যা দেখার পরেই রেগে যায় তিয়াসের বাবা সমীরণ বাবু আর বলে, কি হচ্ছে কি অফিসার, আপনি এইভাবে আমার অফিসে তছনছ করতে পারেন না। তখন অভি বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি আপনার কাছ থেকে শুনবো না মিস্টার, কারণ আমাকে এই ডিউটিটা করতেই হবে। আর এই যে বলছিলেন না যে আপনি কোনো দোষ করেননি, সমীরণ বাবু বলে, হ্যাঁ, আমি তো এখনো বলবো যে আমি কোনো দোষ করিনি, আপনারা শুধু শুধু আমার ওপর এই সমস্ত দোষ লাগাচ্ছেন, এটা কি আপনারা ঠিক করছেন? তখনই অভিবাবু বলে, এটা কি আপনার ব্যাংক ডিটেলস, কয়েকদিনের মধ্যেই আপনার ব্যাংকে বেশ বড় বড় ট্রানজ্যাকশন হয়েছে, কে পাঠিয়েছে আপনাকে এতগুলো টাকা? তখন সমীরণ বাবুর কাছে কোনো উত্তর নেই। সমীরণ বাবু ভাবে এবার কি বলবো। তার মধ্যে তিয়াস বলে, ড্যাড, এগুলো কি হচ্ছে, এনারা কারা যে আমাদের এখানে এসে এভাবে তছনছ করছে? তখন অভি বলে, আমরা হলাম অফিসার, আমরা পুলিশের লোকজন, আমরা এসেছি তদন্ত করতে, আমাদের কাছে খবর আছে এখানে অনেক ইললিগাল মানি ঢুকছে, যেটা ঠিক নয়। এরপর আশেপাশে তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। পেখম তার মধ্যে চলে এসেছে।
পেখম ওরফে অনন্যাকে সবাই মিলে বারণ করে আর বলে, পেখম মানে এই অনন্যা, তুমি কোথায় যাচ্ছ? ভেতরে পুলিশের লোকজন আছে, যেও না। তখনই পেখম বলে, আমাকে যেতেই হবে। এরপরেই অভিবাবু বলে, ওনাকে আসতে দিন, উনি আমাদেরই লোক। আর এটা শোনার পর অফিসের এমপ্লয়িরা বলে, তার মানে পুলিশের লোকজন হয়ে আমাদের উপরে নজর রাখছিল? কি সাংঘাতিক, আমরা তো বুঝতেই পারিনি আর ভাবতাম ও কত বোকা বোকা। আর এর মধ্যে তিয়াস বলে, আমি জানতাম এই মেয়েটাই আসল অপরাধী, এই আমার বাবাকে ফাঁসিয়েছে। এই মেয়েটার চলন বলন ধরন আমার প্রথম থেকে একটা সন্দেহজনক তালিকায় ছিল। আমার ভালো লাগছে না, এই মেয়েটার জন্য সব গন্ডগোল হলো। দেখলে তো পাপা, আমি এই জন্য তোমাকে বলেছিলাম এই মেয়েটাকে অফিসে রেখো না। তখনই পেখম বলে, আর কি হবে বলুন ম্যাডাম, অফিসে তো রেখে দিয়েছেন। আর অভিবাবু, বলছিলাম যে ওনার ফোনটা নিয়েছেন? তখনই সমীরণ বাবুর থেকে ফোনটা নিয়ে নেয় অভি। আর এরপর পেখম বলে, আরেকটা জিনিস, দেখুন এখানে একটা ব্রিফকেস রয়েছে। আর সেটা খোলার পর দেখে প্রচুর টাকা। তখন অভিবাবু বলে, চলুন এবার আপনাকে অ্যারেস্ট করতে হবে। সমীরণ বাবু বলে, না, আমি কোনোভাবেই জেলে যাব না, আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। অভিবাবু বলে, এই টাকাগুলোর হিসাব আপনাকে মেটাতে হবে, চলুন তাড়াতাড়ি। এরপর কনস্টেবলকে দিয়ে সমীরণ বাবুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তিয়াস বলে, সব কিছু হয়েছে ওই অনন্যা বলে মেয়েটার জন্য, ওর জন্য এত বড় সর্বনাশ হলো আমাদের। কি করব আমি এখন? কি করে বাবাকে ছাড়াবো? ব্যবস্থা আমাকে একটা করতেই হবে। এর মধ্যে অভিবাবু বলে, পেখম বলছি, মোটামুটি সমস্ত রকমেরই প্রমাণ আমরা পেয়ে গেছি। আর তখনই পেখম বলে, আর একটা ব্যাপার, সমীরণ বাবুকে একটু দাঁড় করাতে বলেন তো। তখন সমীরণ বাবুকে দাঁড় করাতে বলে। আর পেখম বলে, আচ্ছা সমীরণ বাবু, আপনার এমপ্লয়ি আবির চৌধুরীর কেবিনে আপনি কি করতে গিয়েছিলেন? আবির তো ছিল না। আর আপনি তো আবিরের কেবিনে 15 মিনিট থেকে 20 মিনিট মতন ছিলেন, কি করছিলেন? সমীরণ বাবু বলে, আমার যাকে ইচ্ছা আমি তাকে বলবো কি করছিলাম, আপনাকে আমি বলতে যাব কেন? পেখম তখন বলে, বলতে তো আপনাকে হবেই। এরপর অভিবাবু বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওর মুখ থেকে বার করবো, যাও নিয়ে যাও। এই বলেই থানায় নিয়ে যেতে বলে। আর পেখম অন্যদিকে ভাবে, আবিরকে যত তাড়াতাড়ি সম্ভব জেল থেকে বার করতেই হবে। এইরকম ভাবে একজন নিরপরাধ মানুষ শাস্তি পেতে পারে না। আর তখন তিয়াস বলে, এই তুমি কে বলো তো? হ্যাঁ, কে তুমি যে এরকম ভাবে সবকিছুতে আমাদের বাধা দিচ্ছ? তখনই পেখম বলে, আমি কে সেটা কিছুক্ষণ পরেই আপনি জানতে পেরে যাবেন, কিন্তু তার আগে বলুন যে এই টাকাগুলো আপনার বাবাকে কে দিত? কিন্তু তিয়াসও কিছু বলতে চাইছে না। অন্যদিকে পেখম ভাবে, আমাকে হাল ছাড়লে চলবে না, ওই বব রয়ের কুণ্ডলী আমাকে বার করতেই হবে। এরপরেই একটা কাজ করছে পেখম, আর দেখা যায় যে রনের মুখটা মনে মনে ভাবতে থাকে, আর সেইভাবেই কম্পিউটারে ফেলেছে। আর ঠিক তখনই দেখা যায় বব রয়কেও ফেলেছে। বব রয়ের ইয়ংকালে কেমন দেখতে হবে সেই ছবিটা যখনই বার করে দিয়েছে, তখনই রানা রায়চৌধুরীর ফেস উঠে এসেছে। আর রানা রায়চৌধুরীকে যখন বয়স্ক ফেসে ফেলছে, আর তখনই বব রয়ের ফেসটা ভেসে উঠছে। আর বোঝাই যাচ্ছে এখান থেকেই কিন্তু বব রয় ওরফে রানা রায়চৌধুরীর ছদ্মবেশ চিনতে পেরে গেছে পেখম।